খুব ভালোবাসিস তোর লাভকে, তাই না? তাহলে কিভাবে পারলি খুন করতে? কি ক্ষতি করেছিল সে তোর? তীব্র রাগে ছেলেটার কণ্ঠ জ্বলে ওঠে। তোর ফাঁসি হবে এটা শিওর। আর হয়তো আমার সামনে আসার সৌভাগ্যটাও হবে না। শুনে রাখ, আমি আজকে তুই সহ সবার সামনে প্রতিজ্ঞা করলাম, আমি আয়ুকেই বিয়ে করব। কারণ ওই তোর আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরেছে। নয়তো তোর এই ঘৃণ্য রূপটা তোর ইনোসেন্ট মুখটার নিচে চাপা পড়ে যেত। শেষ কথাটুকু বলে ছেলেটা মেয়েটার গলা থেকে হাতটা সরিয়ে নেয়। মেয়েটা মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে ছেলেটার শার্টের গলা চেপে ধরে। তবে আশেপাশের সবাই মেয়েটাকে টেনে ছাড়িয়ে আনে। মেয়েটা ধারালো কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, তার আগেই আই উইল কিল ইউ। আমার জীবনের শেষ খুনটা আমি তাহলে তোকেই করব লাভ। তুই আমার না হলে আর কারোর হবি না। মেয়েটার কণ্ঠস্বর কেঁপে উঠল। কিছু মুহূর্ত চুপ থেকে আবারও চিৎকার করে বলে উঠল, আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসার কাছে তোর এই ঘৃণা কিছুই না। তরুলতা হাঁটতে শেখেনি। পুলিশ মেয়েটাকে টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে নেয়। ছেলেটা রক্ত চোখে নিষ্পলকভাবে সেই দিকেই তাকিয়ে থাকে। তবে গাড়িটা দৃষ্টিসীমার বাইরে যাওয়ার পূর্বেই ছেলেটা চিৎকার করে বলে ওঠে, আই হেট ইউ তরুলতা ফাকিং এহসান। কথাটা কানে পৌঁছানো মাত্রই ঘুম ভেঙে যায় তরুর। এসির শীতলতম তাপমাত্রার মাঝে থেকেও সে ঘেমে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তরু দু হাতে মাথা চেপে ধরে উঠে বসে। প্রচণ্ড বিরক্তি নিয়ে বলে ওঠে, ডাক্তারকে আমি খুন করে ফেলবো। কোন বালের স্লিপিং পিল দিয়েছে? আমি আবারও কেন এই স্বপ্নটাই দেখেছি? ও গড, আমাকে তুলে নাও। আমি আর সহ্য করতে পারছি না। বিছানার পাশে রাখা ফোনটা হাতে তুলে নেয় তরু। স্লিপারে পা গলিয়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ায় ব্যালকনিতে। লন্ডনের আকাশ এখনো মেঘলা। সময় ভোর 4টে। তরু একটা গ্রুপে মেসেজ পাঠায়। আমি আগামীকালই বিডিতে ব্যাক করছি। বাংলাদেশে তখন সকাল 9টা। মেসেজটা পড়ে গ্রুপের বাকিরা চমকে ওঠে। সত্যি ফিরছিস? ফিরছি। আর পারছি না। আই নিড টু ক্লেম হিম। মেসেজটা টাইপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যাকপেসে মুছে নেয়। কাউকে নিজের দুর্বলতা বোঝাতে চায় না সে। শেষমেশ শুধু লিখে ফেলে ফোনটা রেখে দেওয়ার আগ মুহূর্তেই তরুর চোখ পড়ে ফোনের লক স্ক্রিনে থাকা সেই চেনা মুখে। হাস্যজল নির্দোষ সুদর্শন, যাকে এক ঝলক দেখা তৃষ্ণায় কাতর সে। তরুর ঠোঁট ভেদ করে বেরিয়ে আসে অস্পষ্ট স্বরে বলা কিছু কথা। আমার অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে, তাই না লাভ? একটা মেয়ের জীবন নরক বানিয়ে দিয়ে বেশ ভালোই আছো। বিশ্বাস করো, আমিও চাই যে তুমি ভালোই থাকো। কিন্তু আমার তোমাকে প্রয়োজন প্রেম। আই নিড ইউ। আই ব্যাডলি নিড ইউ। আই এম কামিং টু ক্লেম ইউ, renew, and then and then revealed you exactly how I want. দুপুরবেলা। লোকেশন লন্ডন, যুক্তরাজ্য। দীর্ঘ 12 বছর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কাটানোর পর নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে তরু। পুরো নাম তরুলতা এহসান। তরুর লিভিং রুমে বসে বই পড়ছিল। তার বড় ভাই তাজিম এসে বসতেই তরু হাতে থাকা বইটার দিকেই দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করলো, ভাইয়া, প্লেনের টিকিট বুক করেছো? সবকিছু গুছিয়ে নিয়েছো তো? আমরা কিন্তু আগামীকালকেই দেশে ফিরছি। তাজিম একটু ইতস্তত বোধ করলো। বলছিলাম কি, এভাবে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরাটা কি ঠিক হবে? আজব, এতে জানানোর কি আছে ভাইয়া? আর এমনিতেও দেশে আমাদের জন্য কেউ অপেক্ষা করে নেই যে আমাদেরকে জানিয়েই যেতে হবে। বাবাকে অন্তত জানাই। তাজিমের কথায় তরু বইটা বন্ধ করে পাশে রাখলো। তারপর তাজিমের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি যখন বলেছি কাউকে জানানোর প্রয়োজন নেই, তখন কাউকে জানাতে হবে না। গট ইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্যাটস গুড। তরু পুনরায় বইটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। লোকেশন রোজ ভিলেজ, ঢাকা, বাংলাদেশ। এহসান মঞ্জিল। সকাল সকাল পত্রিকার পাতায় চোখ বুলিয়ে চা পান করছিলেন সাফওয়ান এহসান। কিছুক্ষণ যেতেই তার স্ত্রী জহুরা বেগম তার পাশে এসে বসলেন। হ্যাঁ গো, বলছি কি, যারাকে ফোন করে জামাইকে নিয়ে আসতে বলো না।
বিয়ে হয়েছে 2 বছর তো হয়ে গেল, এর মধ্যে বেশি হলে 3 থেকে 4 বার মেয়েটা এসেছিল। সেই যে 6 মাস আগে এসে গেল, তারপর আর তো এলোই না। কতদিন হয়ে গেছে মেয়েটাকে দেখি না। সাফওয়ান এহসান পত্রিকাটা সাইডে রেখে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, সে না হয় বলবো, কিন্তু হুজুরা, তুমি হয়তো ভুলেই গেছো যে আমাদের আরো দুটো ছেলে মেয়ে আছে। কই তাদের খোঁজ নিতে তো কখনো বলো না। 12টা বছর ধরে তারা দেশের বাইরে আছে, কখনো তো তাদের নামটাও তোমার মুখে শুনলাম না। জহুরা ভ্রুদয় কুঞ্চিত করে প্রশ্ন ছুড়লেন। তুমি ঠিক কি বলতে চাইছো? কি বলতে চাইছি সেটা তুমি বেশ ভালোই বুঝতে পারছো। আমার একটাই দুঃখ, জানো তো, তুমি শুধুমাত্র জারার মাই হতে পেরেছো। আমার মা মরা ছেলে মেয়ে দুটোর মা হতে পারলে না। কথাটা শুনে জহুরা যেন তেতে উঠলেন। তুমি হয়তো ভুলে গেছো যে তরুকে আমার জন্য লন্ডনে যেতে হয়নি, ওকে ওর নিজের দোষের জন্য যেতে হয়েছে। আমি আজও বুঝি না ওইটুকু একটা মেয়ে কি করে একজনকে খুন করতে পারে, তার উপর আবার চিৎকার করে বলতে পারে যে সে একটা ছেলেকে ভালোবাসে। আরে ওইটুকু মেয়ে ভালোবাসার কি বোঝে? খুন করার কথাটা শুনে সাফওয়ান হোসেন জহুরার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। দাঁড়িয়ে গিয়ে শক্ত কণ্ঠে বলে, কি বললে তুমি? ভুল কি বলেছি? এই জন্যই বলে, জানো তো, খুনির বাপের বড় গলা। চুপ, একদম চুপ। তোমার সাহস অনেক বেড়ে গেছে জুহুরা। আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার স্ত্রী। সাফওয়ানের ধমকে জহুরার মুখটা কালো হয়ে যায়। সে রাগের বশে যা ইচ্ছা তাই বলে ফেলেছে। জহুরাকে চুপ করে থাকতে দেখে সাফওয়ান এহসান পুনরায় কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, ও এখন আর আমার মেয়ে নয়। ও এখন আর আমার মেয়ে নয়। আমার মেয়েকে 12 বছর আগেই ওরা মেরে ফেলেছে। আর ভুলে যেও না, তুমি তাদের ঘরেই সারাকে বউ করে পাঠিয়েছিলে। আর এসব কিছু বাইরে কেউ জানলে কি হবে তা তুমি খুব ভালো করেই জানো। তরু যে আমার মেয়ে সেটা কিন্তু তুমি, আমি, যারা আর তাজিম ছাড়া কেউ জানে না। আর ওরা কেউ বাইরের কাউকে বলবেও না। আর কেউ যদি কোনোভাবে এটা জানতে পারে তাহলে তুমি বুঝে নেবে সেটা তুমিই বলছো। কথাটা মনে রেখো। কথাটা বলে সাফওয়ান চলে যায়। জহুরা মনে মনে বলে, হ্যাঁ, আগে তোমার ভয়ে চুপ করেছিলাম, আর এখন জানার জন্য চুপ করে থাকতে হচ্ছে। আমিও দেখব তোমরা বাপ ছেলে মেয়ে মিলে কতদিন ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে পারো। সকালবেলা, লোকেশন সাফার সিটি, ঢাকা, বাংলাদেশ, খান মেনশন। মা, আপনি যান, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। সাবিনা খাতুন জারার দিকে তাকিয়ে বলল, না যারা, তোমাকে এখন এখানে কিছুই করতে হবে না। হানা তো সাথে আছেই, তাছাড়া রান্না প্রায় শেষ। তুমি বরং নাহিদকে সহ বাকি সবাইকে ব্রেকফাস্ট করতে ডেকে আনো। এই যে, তোমার কি হয়নি নাকি? নাহিদ নিজের চুল সেট করতে করতে বলে, যারা, তুমি যাও, আমি নীলাভকে নিয়ে আসছি। ও হয়তো এখনো ওঠেনি। খাবার টেবিলে। কি ব্যাপার? আজকে সকাল থেকেই আমাদের এসপি সাহেবের মুড অফ কেন? আয়ুর সাথে কি আবার ঝগড়া হয়েছে নাকি? নীলাভও একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, ভাইয়া। সে কি ভাইয়া, কি হলো আবার? যারা প্রশ্ন করলেও নীলাভও কোনো উত্তর দেয় না। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে যারার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড নয়। যদিও এটা নতুন কিছু নয়, নীলাভও নাহিদ আর যারার বিয়েতে একদমই রাজি ছিল না। ভাইয়ের কথায় এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা মেনে নিয়েছিল সে। প্রশ্নের উত্তর না পেয়ে যারা ভ্রুকুচকে তাকায়। পরিস্থিতি সামাল দিতে নাহিদ জিজ্ঞেস করে, কি হয়েছে বলবি? নীলাভও খাবার খেতে খেতেই বলল, আর বলো না ভাইয়া, গতকালকে আমার সাথে ওর লাঞ্চ করার কথা ছিল, কিন্তু ওর ড্যান্স ক্লাসের জন্য ও আসতে পারেনি। ব্যাস এইটুকুর জন্য আমার ভাইটার মন খারাপ? ভাবা যায় যারা আমার কি মনে হচ্ছে জানো? জানো তো, আমার ভাইয়ের বিয়েটা এবার যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতেই হবে। কথাটা শুনে নীলাভও হালকা হাসল, তবে মুখে কিছুই বলল না। রোজ ভিলেজ, ঢাকা, এহসান মঞ্জিল। প্রতিদিনের মতোই সকালবেলা সাফওয়ান এহসান ড্রয়িং রুমেই বসেছিলেন। তখনই তরু আর তাজিম লাগেজ হাতে বাড়িতে এসে হাজির হয়, যেটা দেখে সাফওয়ান যেন আকাশ থেকে পড়েছে। তরু,
তাজিম, তোরা? তাজিম একগাল হেসে বলল, হ্যাঁ বাবা। কিন্তু কি করে? তরু, তাজিম, তোরা কিন্তু কি করে? তোদের তো আজকে আসার কথা ছিল না। আর তোরা যে আজকে দেশে ফিরবি, কই আমাকে তো বললি না। তরু তাদের কথায় বেশ বিরক্ত হলো। এত আদিক্ষেতা করার কিছু আছে বলে আমি মনে করি না। সাফওয়ান সাহেব নিজ মনেই বলে উঠলেন, আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি, ধরা পড়ে যাব নাকি আবার? তাজিম পরিস্থিতি বেগতিক দেখে বাবাকে চোখ টিপ মেরে বলল, আরে বাবা, আমরা তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, তাই তো তোমাকে জানাইনি। ও হ্যাঁ, সারপ্রাইজ। আমি সত্যিই খুব সারপ্রাইজ হয়েছি রে। আয়, তোরা ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? জুহুরা, কোথায় তুমি? দেখো কারা এসেছে। সাফওয়ানের ডাকে জহুরা তড়িঘড়ি করে নিচে আসলেন, কিন্তু এসে তরু আর তাজিমকে হঠাৎ দেখে যেন তার ভেতরে ভেতরে হার্ট অ্যাটাক করার মতন অবস্থা। কিন্তু তিনি স্বাভাবিক স্বরেই বললেন, আরে এত দেখছি তাজিম আর তরু, বাবা কত বড় হয়ে গেছো তোমরা। যাই হোক, ওরা দেশে ফিরবে আমাকে তো বললে না। আরে আমি তো জানতামই না। ভাইয়া, আমার এসব ন্যাকামি নাটক একদমই ভালো লাগছে না। আমি আমার আমি আমার রুমে যাচ্ছি। কথাটা বলে তরু হনহন করে লাগেজ নিয়ে অপরে চলে গেল। জহুরা বিড়বিড় করে বলে উঠল, আগের তেষ্টা এখনো যায়নি দেখছি। জুহুরা, তুমি বরং যাও, গিয়ে ওদের খাবারের ব্যবস্থা করো। সাফওয়ানের আদেশ শুনে জহুরা ভেতরে ভেতরে রেগে গেলেও সে কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আর সে চলে যেতেই সাফওয়ান এহসান তাজিমকে নিয়ে তাজিমের রুমে আসে। তরু সন্দেহ করেনি তো? তাজিম হাতের লাগেজটা এক সাইডে রেখে বিছানার উপর বসে বলল, না বাবা, ও ভাবছে আমাদের আসার কথা তুমি জানতে না। আমার মেয়েটা এমন কেন হয়ে গেল রে তাজিম? আমি বাবা হয়েও কিছু করতে পারলাম না আমার মেয়েটার জন্য। মেয়ের অভাব পূরণ করতে গিয়ে বাবার আদর থেকে বঞ্চিত করলাম আমার মেয়েটাকে। কথাটা বলেই সাফওয়ান এহসান চশমাটা খুলে চোখ দুটো মুছলেন, কিন্তু পর মুহূর্তে তার কিছু একটা মনে পড়ে, ফলস্বরূপ তার চোয়াল শক্ত হয়ে যায়। তার চোখ মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। সে ভারী গলায় প্রশ্ন করে, তাজিম, আমার মেয়েটা ওকে ভুলে গেছে তাই না রে? সাফওয়ানের কথা শুনে তাজিম চুপ হয়ে যায়, দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে নিচের দিকে তাকিয়ে থাকে। কি হলো তাজিম, চুপ করে আছিস কেন? বল, তরুকে ভুলে গেছে তো? না বাবা। তাজিমের কথাটা শুনে সাফওয়ান হোসেন মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি কি বলছিস তাজিম? এটা কি করে সম্ভব? 12 বছর হয়ে গেছে। তরু কি করে এখন ওকে মনে রাখতে পারে? আর তুই এটা আমাকে আগে বলিসনি কেন? জানি না বাবা, আমি তো সেই জন্যই ওকে দেশে নিয়ে আসতে চাইনি। এতদিন কোনো না কোনো বাহানা দিয়ে আটকিয়েছি, কিন্তু তুমি তো চেনো ওকে, যে ও কতটা জেদি। একবার আমি যদি ওকে আটকাইতাম, ও তাহলে একই চলে আসতো। তার মানে আমাদের এখন আর কি কিছু করার নেই? হ্যাঁ বাবা, এখন যা করার তোরই করবে। দেখা ছাড়া যে আমরা আর কিছুই করতে পারবো না। এদিকে তরু নিজের রুমে এসে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। নিজের লাগেজটা খাটের উপর রেখে লাগেজের চেন খুলল। ছবি ভর্তি লাগেজটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবিগুলোকে যত্ন সহকারে তার পুরো রুমের দেওয়ালে লাগাতে লাগাতে আপন মনেই বলতে লাগলো, মাই লাভ, আমি এসে গেছি আমি। এবার আর কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না, প্রেম পাখি। কথাটা বলেই পাগলের মতো হাসতে লাগলো তরু। সেই হাসির শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হচ্ছে। এরই মাঝে তরুর ফোনে একটা কল আসে। তরু বিরক্তি নিয়ে ফোনটার দিকে তাকাতেই তার চেহারার রং পাল্টে যায়। এই অবস্থায় তাকে দেখতে ভীষণ ভয়ানক লাগছে। হ্যালো। নিজের অফিসে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করছিল সিআইডি অফিসার এএসপি নীলাভ জাহির খান। তখনই তার অ্যাসিস্ট্যান্ট মিনার এসে বলে, এসপি স্যার, বিজনেসম্যান সাফেদ শাহরিয়ার আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, তাকে পাঠিয়ে দাও। সাফেদ শাহরিয়ার নীলাভের কাছে আসার পর, বলুন মিস্টার শাহরিয়ার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
এসপি সাহেব, আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন, তাই না? হুম, আপনি তো মনে হয় এমএস কোম্পানির ওনার মিস্টার সাফেদ শাহরিয়ার। এম আই রাইট? হুম, আপনি ঠিকই চিনেছেন। আমি বেশ কয়েকবার বাবার মুখে আপনার নাম শুনেছিলাম। এবার বলুন, হঠাৎ আমার কাছে কি মনে করে? আসলে পরপর 2 বার আমার উপরে অ্যাটাক করা হয়েছে। আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে কেউ। আমি বুঝতে পারছি না কে বা কারা আছে এর পেছনে। আপনি কি কারো মুখ দেখেছেন, বা আপনার কি কারো উপরে সন্দেহ হয়? না এসপি সাহেব, আমি ঠিক বুঝতে পারছি না এর পেছনে কে বা কারা আছে। আপনি তো জানেন আমি একজন বিজনেসম্যান। আমার শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কে এত বড় শত্রু আমার? আর সে কেনই বা মারতে চাইছে আমাকে, আমি জানি না। আর যারা আমার উপর আক্রমণ করেছিল ওরা সবাই কালো মাস্ক পরেছিল, তাই আমি কারো চেহারা দেখতেই পাইনি। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে যে কোনো সময় ওরা আবার আপনার উপরে আক্রমণ করতে পারে। তাই আপনার সাথে গার্ডস রাখা অত্যন্ত জরুরি। হ্যাঁ মিস্টার খান, আপনি সেই ব্যবস্থাই করুন। আমার খুবই ভয় করছে। আর আজকে রাতে রেইনবো ক্যাফে ক্লাবেতে একটা ক্লায়েন্টের সাথে আমার জরুরি মিটিং আছে। ক্যান্সেল করারও উপায় নেই। আপনি প্লিজ রাতে ওখানে থাকবেন। আসলে আমি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করতে পারছি না। ওকে মিস্টার শাহরিয়ার, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা আপনাকে ফুল প্রোটেকশন দেব। মিনার, ওনার জন্য পুলিশ গার্ডসের ব্যবস্থা করো। ওনার সেফটিতে যেন কোনো ঘাটতি না থাকে। ওকে স্যার। সাফেদ শাহরিয়ার উঠে দাঁড়িয়ে বলে, অনেক অনেক ধন্যবাদ। লোকেশন রোজ ভিলেজ, ঢাকা। এহসান মঞ্জিল। দুপুরবেলা সবাই খাবার টেবিলে খাবার খেতে বসেছে। হঠাৎ সাফওয়ান এহসান তাজিমকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন। তরু কোথায়? ওকে ডাকিসনি কেন? তাজিম খাবার চিবোতে চিবোতে বলল, বাবা, ওকে ডাকতে হবে না, ও এখন আসবে না। সে কি? কেন? না খেয়ে থাকবে নাকি? সকালেও তো কিছু খায়নি। বাবা, এটা নতুন কোনো বিষয় নয়। তাছাড়া ও তখনই খাবার খাবে যখন ওর প্রয়োজন বলে মনে হবে। তাজিমের কথায় সাফওয়ান এহসান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার মেয়ে সম্পর্কে তার এতটুকু ধারণা আছে। সবাই চুপচাপ খাচ্ছিল। তখনই তরু ফোন চাপতে চাপতে সিঁড়ি বেয়ে নেমে সোজা তাজিমের পেছনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া। তরুর ডাকে তাজিম পেছন ফিরে তাকালো। তরু বরাবরের মতোই একটা লুজ শার্ট আর ফুল প্যান্ট পরেছে। শার্টটা সাদা রঙের, শার্টের হাতা দুটো হালকা ফোল্ড করা আর কালো ডেনিম প্যান্ট। স্ট্রেট করা লম্বা সোনালি রঙের চুলগুলো কোমর অবধি ছড়িয়ে আছে, যা তরুর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। ঠোঁট আর বাম গালে থাকা তিল দুটো তার ব্যতিক্রম নয়। ধবধবে ফর্সা গায়ের রং। তরুর মধ্যে একটা বিদেশি বিদেশি ব্যাপার আছে। অবশ্য থাকাটাও স্বাভাবিক, কারণ 12 বছর বয়স থেকে সে লন্ডনে থেকেছে। তরু দেখতে এরকম যে তাকে দেখবে সেই তার মায়ায় পড়বে। যদিও তরুর ব্যবহারে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। তাজিম ভ্রু কুঁচকে শুধালো, কি হলো, তুই কি কোথাও যাচ্ছিস নাকি? তরু এবার নিজের ফোনের উপর থেকে দৃষ্টি সরিয়ে তার ভাইয়ার দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় বলল, হ্যাঁ ভাইয়া, আমি বাইরে যাচ্ছি। তাজিম কেন যেন ভয় পেল। সে ভয়ের তো গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাবি তুই? তাজিমের এহেন প্রশ্নে তরুর মুখে বিরক্তি স্পষ্ট। ভীষণ বিরক্ত সে। এই সব প্রশ্ন তার ভালো লাগে না, একদম ভালো লাগে না। তরু রাগী চোখে তাজিমের দিকে তাকাতেই তাজিমের গলায় খাবার আটকে যায়। তাকে কাছতে দেখে সাফওয়ান এহসান তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। এ কি হলো? এই নে পানি খা। তাজিম এক গ্লাস পানি এক নিঃশ্বাসেই খেয়ে ফেলল। তারপর তরুর দিকে তাকিয়ে বলল, আসলে তরু, আমি বলছিলাম কি, তুই তো এখানে এক প্রকার নতুন, কিছু চিনিস না। আমি বরং ড্রাইভারকে বলে দিচ্ছি, তুই যেখানে যেতে চাস উনি তোকে নিয়ে যাবে। তাজিমের কথার প্রেক্ষিতে তরু বুকের ওপর হাত রেখে শান্ত গলায় বলল,
কোনো প্রয়োজন নেই ভাইয়া। আমি ছোট নই যে হারিয়ে যাব। আর তাছাড়া আমি নিজেই ড্রাইভ করে যেতে লাইক করি, শোনো, যেই জন্য ডাকলাম, আমাকে কল করে একদম বিরক্ত করবে না, যেহেতু আমার ফিরতে দেরি হবে। কিন্তু যদি তোর তরু বিরক্ত মাখা কণ্ঠে একটু জোরেই বলল। আমার প্রয়োজন হলে আমি নিজেই তোমাকে কল করে নেব, সো আমাকে একদম বিরক্ত করবে না। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করে তরু বাড়ি থেকে বেরিয়ে গেল। সাফওয়ান এহসান নীরব দর্শকের মতো এতক্ষণ যাবৎ সব কিছুই দেখছিলেন। অবশ্য তার যে করার কিছুই নেই, কারণ তার মেয়ে এখন আর সেই ছোটটি নেই যে তাকে সে কন্ট্রোল করবে, বাধা দেবে, যেমনটা সে 12 বছর আগে দিয়েছিল। সে তো পারবে না এখন সেটা করতে। সাফওয়ান এসব কথাই ভাবছিল, কিন্তু তখনই সে অনাকাঙ্ক্ষিত কিছু কথা শুনতে পেল। জহুরা রাগে এতক্ষণ গজগজ করছিলেন, তরু চলে যাওয়া মাত্রই সে বলতে শুরু করলো। আমি বারবার বলছি তোমাদের, এই তরু কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। ওকে এখন আটকানো দরকার। আমার তো ওকে পাগল বলেই মনে হয়। শোনো, আমি আগেও বলেছি, এখনও বলছি, ওর মাথায় সমস্যা আছে। দেখো না সবসময় কেমন মেজাজ দেখায়। ওকে তখন লন্ডন না পাঠিয়ে কোনো পাগলাগারোতে রেখে আসা উচিত ছিল। তাহলে দেখতে ও এতদিনই সুস্থ হয়ে যেত আর সুস্থ মানুষের মতো আচরণ করত। দেখো, এই বাড়িতে কিন্তু এইসব চলবে না। এখানে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে। আমার সামনে এমন মেজাজ দেখানো চলবে না। তাজিম এতক্ষণ সবটা দাঁতে দাঁত চেপে সহ্য করছিল, কারণ সে অন্য কিছু একটা নিয়ে অনেক চিন্তায় আছে। এই মুহূর্তে জহুরার সাথে সে কোনো রকমের তর্কে যেতে চাইছিল না, কিন্তু জহুরার শেষের কথাটা তার ইগোতে গিয়ে লাগলো। সে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে জহুরার উদ্দেশ্যে বলল। মিসেস এহসান, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই বাড়িটার অর্ধেক আমাদের 2 ভাই বোনের নামে। তাই এই বাড়িতে আমাদের যেভাবে খুশি আমরা সেভাবে থাকবো। আর আপনি এটা নিশ্চয়ই জানেন যে বাবার ছোট্ট কোম্পানিটাকে আমি দাঁড় করিয়েছি, এত বড় বানিয়েছি। তাজিম একটু থামলো, তারপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল। কোম্পানির সিইও আমি। হ্যাঁ, আমি চাইলেই আমার বোনকে নিয়ে অন্য যে কোনো জায়গায় থাকতে পারি, তাতে অবশ্য আমাদের ভালোই হবে। তাজিমের কথা শুনে সাফওয়ান হোসেন ভাঙা কণ্ঠে বলল। না বাবা, তোরা এখানেই থাক। দয়া করে চলে যাওয়ার কথা বলিস না। আমি আর কদিনই বা বাঁচবো। এমনিতেই তোদের কখনো নিজের কাছে রাখতে পারিনি। এখন অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন তোরা এখানেই থাক। দেখলেন তো, শুধু এই একটা কারণে আমরা এখানে আছি। আমরা এখানেই থাকবো আর আমাদের মতো করেই থাকবো। আর ভুলেও ভবিষ্যতে আমার বোনকে নিয়ে কোনো কিছু বলবেন না। আমার বোনও তাই, ওর কিসে ভালো হবে না হবে সেটা আমি দেখে নিব। কথাগুলো বলেই তাজিম নিজের রুমে চলে যায়। লোকেশন সাভার সিটি, ঢাকা, খান ম্যানশন। বিকেলবেলা কলিং বেলের আওয়াজে সাবিনা খাতুন একটু বিরক্ত হলেন এবং আশেপাশে তাকিয়ে জারাকে ডাক দিলেন। যারা মা, একটু গিয়ে দেখো তো কে আসলো। মা, আমি তো তরকারি কাটছি, আপনি গিয়ে একটু দেখুন না কে আসলো। এই বিকেলবেলা আবার কে আসলো? এই হানাটাকেও কাজের সময় পাওয়া যায় না। অগত্যা সাবিনা খাতুনকেই বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতে হলো। দরজা খুলে সামনে একটা মিষ্টি দেখতে বিদেশিনীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন সাবিনা খাতুন। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো তরু। সাবিনা খাতুন কপাল কুঁচকে জিজ্ঞাসু কণ্ঠে শুধালেন। কে মা তুমি? কাকে চাও? সাবিনার কথার উত্তর না দিয়েই তাকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে তরু তার সামনে ঝুঁকে তার পা ধরে সালাম করল। তার এইরূপ কর্মকাণ্ডে হতবাক হয়ে গেলেন সাবিনা খাতুন। হকচকিয়ে বলে উঠলেন। আরে কি করছো তুমি? এদিকে যারা অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও শাশুড়ি না ফেরাতে একটু বিচলিত হয়, যার জন্য সে তাড়াতাড়ি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দরজার সামনে আসলো এবং তরুকে দেখা মাত্র সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল, যাতে তরু একটু বিরক্ত হলেও মুখে কিছুই বলল না। আপনি তুমি এসেছো, আমি তো ভাবতেই পারছি না। তুমি যখন কল করে আমাকে বললে যে তুমি এখানে আসবে আর অ্যাড্রেস দিতে বললে,
আমি তো তখন খুব খুশি হয়েছিলাম, কিন্তু পরে মনে হলো তুমি হয়তো আর আসবে না। যারা একটু মন খারাপ করেই কথাটা বলল। তরু কিছুই বলছে না। সে এই ধরনের কথাতে বিরক্ত বোধ করে। এসব শুধু আদিক্ষেতা তার কাছে। তবে তার মেজাজ ঠিক রাখতে হবে এখন। যারা মাকেও প্রশ্নটা শুনে তরু প্রথমবারের মতো ভয় পেয়ে যায়। ভয়ে যেন ওর গলা শুকিয়ে আসছে। সে মনে মনেই বলতে লাগলো, না না, কিছুতেই না। আমার আসল পরিচয় কিছুতেই বলা যাবে না, কিছুতেই জানতে দেওয়া যাবে না আমি কে আর কেন এখানে এসেছি। আরে মা, ও তো আমার যারাকে আর কিছু বলতে না দিয়ে তরু স্বাভাবিক স্বরেই বলে উঠল, ফ্রেন্ড, আন্টি, আমি ওর দুঃসম্পর্কের বন্ধু হই, আর আমার নাম ত্রন্না চৌধুরী। তরুর কথা শুনে যারা চুপ হয়ে যায়। সে ভুল করে বলেই দিতে যাচ্ছিল তরুর পরিচয়। আসলে এতদিন পর বোনকে সামনাসামনি দেখে তার খেয়ালই ছিল না। এদিকে তরুর কথায় সাবিনা খাতুন ভ্রুকুচকে ওর দিকে তাকালেন। দুঃসম্পর্কের বন্ধু? এটা আবার কেমন বন্ধু? তখনই তরু বলে উঠল, আসলে আন্টি, আমরা বন্ধু হলেও আপন বোনের মতোই। যারা তো আমাকে নিজের আপন বোন হিসেবেই পরিচয় করিয়ে দেয় অন্যদের কাছে। কথাটা শুনে যারা কিছুটা কষ্ট পেল। সত্যি তো, তারা তো আপন বোন নয়, সৎ বোন, যেটা যারা কখনো মানতে চায় না। তারা ছোটবেলা থেকেই একে অপরের থেকে দূরে থাকলেও যারা তরুকে নিজের আপন বড় বোনই ভাবে। তাই তো তরু না চাইলেও যারা সবসময় ওর সাথে যোগাযোগ রেখেছিল। আর লন্ডনে ওর বেশ কয়েকবার গিয়েছিল যারা, কিন্তু শুধুমাত্র তার বোনের সাথে কিছু সময় কাটানোর জন্য। কিন্তু তরু বরাবরই তাকে এড়িয়ে যেত, যেটা যারাকে অনেক কষ্ট দিত। না না, এসব আমি কি ভাবছি? আপু তো নিজের পরিচয় কাউকে জানাতে পারবে না। ছোটবেলা থেকেই তো বাবা সবাইকে বলে দিয়েছে যে বাইরের সবাই জানবে তরু আপু মারা গিয়েছে। যদিও আমি তার কারণটা জানি না, তবে এতে যদি আপুর ভালো হয়, আমি ভবিষ্যতে কাউকে আপুর পরিচয় সম্পর্কে বলবো না। আরে যারা, কি ভাবছো? ওকে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? এসো মা, ভেতরে এসো। তারপর সবাই ভেতরে যায়। যারা দরজাটা লাগিয়ে দেয় এবং সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। তরু পুরো বাড়িটার দিকে একবার চোখ বুলায়। বেশ সুন্দর আর বড় বাড়িটা। ত্রানা মা, তুমি এখানে বসো, আর যারা, তুমি বরং ওর জন্য চা মিষ্টি নিয়ে এসো। সাবিনার কথায় যারা মাথা নেড়ে চা বানাতে চলে গেল। এদিকে সাবিনা গিয়ে তরুর পাশে বসলেন। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? জি আন্টি, সবাই ভালো আছে। মা, তুমি কিছু মনে করনি তো? আমি প্রথমে তোমাকে চিনতে পারিনি। তুমি কি জারার বিয়েতে ছিলে না? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। আসলে শাশু। এতটুকু বলেই তরু থেমে যায়। সাবিনা খাতুন তরুর দিকে অবাক চোখে তাকায়, যেটা দেখে তরু একটা ছোট শ্বাস ফেলে বলে, ও, না মানে আন্টি, আমি তখন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর দেশের বাইরে ছিলাম, তাই আমি আসতে পারিনি। মুখে কথাটা বললেও তরু মনে মনে বলে, হাহ, মিথ্যে কথা। মিথ্যে কথা, আমি আসিনি কারণ আমার আসা নিষেধ ছিল। যদিও আমার না আসার কারণ সেটা না, আসলে আমি চাইনি আমার জন্য যারার বিয়েটা ভেঙে যাক। কথাটা বলেই সাবিনা খাতুন তরুর মাথায় হাত রাখলেন। তরুও একটু হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। পারবেই বা কী করে? তরু যে ঠিকমতো হাসতে যায় না। তার হাসি যে বড়ই অদ্ভুত। কখনো সে রহস্যময়ী হাসি দেয়, আবার কখনো পাগলের মতো হাসে। সে চায় না তার তেমন হাসি দেখে সাবিনা খাতুন ভয় পেয়ে যাক, তাই সে আর হাসার বৃথা চেষ্টা করল না। আচ্ছা মা, তুমি বসো। ওই তো যারা নাস্তা নিয়ে আসছে, তোমরা গল্প করো কেমন? আর আজকে কিন্তু কিছুতেই যেতে পারবে না। হ্যাঁ আন্টি, আমি আজকে থাকবো ভেবেই এসেছি। খুব ভালো করেছো, এমনিতেও আমি তোমাকে যেতে দিতাম না। কথাটা বলেই সাবিনা খাতুন মুচকি হেসে নিজের রুমে চলে গেলেন। সাবিনা খাতুন চলে যেতেই যারা হাতে করে ট্রে নিয়ে এসে তরুর সামনে থাকা টি টেবিলের ওপর রাখে। তারপর তরুর পাশে বসে তরুর দিকে চা আবার এগিয়ে দেয়। তরুর চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে আবার কাপটা টেবিলের ওপর রেখে দেয়। তখনই যারা বলে ওঠে, আচ্ছা আপু, একটা কথা বলবে? যারার কথায় তরু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়।
বাবা কেন সেই ছোটবেলা থেকে সবাইকে তোমার পরিচয় জানাতে কঠোরভাবে নিষেধ করেছে? তরু কপালে হাত দিয়ে বিরক্তি মাখা স্বরে বলল। হয়তো কোনো কারণ আছে যারা, হয়তো সেটাই আমাদের সবার জন্য ভালো, তাই উনি এই কথাটা বারবার বলেছেন। তুমি কি এ ব্যাপারে কিছুই জানো না আপু? তরু গম্ভীর কণ্ঠে বলল। ব্যাপারটা যেহেতু আমার সাথে কানেক্টেড, সেহেতু আমার ব্যাপারটা না জানার কথা নয় যারা। জানিস তো, সব প্রশ্নের উত্তর সব সময় দেয়া যায় না। মনে কর এটাও তেমন একটা প্রশ্ন। আমি এখন তোকে কিছুই বলতে পারবো না। শুধু জেনে রাখ, আমার পরিচয়টা যতদিন কেউ না জানবে ততদিন সব ঠিকঠাক থাকবে। তাই নিজের ভালো চাইলে তুই ভবিষ্যতেও কাউকেই আমার সম্পর্কে কিছু বলবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে আপু। যারা মনে মনে বলে। আমি তোমাকে বারবার প্রশ্ন করে রাগিয়ে দিতে চাই না আপু। কি ভাবছিস? কই আপু, কি কিছু না তো। শোন, আজ থেকে আমি শুধুই তোর বন্ধু, আর অন্য কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে, মনে থাকে যেন। যাই হোক, এখন আমাকে এটা বল যে বাড়িটা এত ফাঁকা ফাঁকা কেন? আর কেউ কি থাকে না এই বাড়িতে? কি যে বলো না আপু, এ বাড়িতেই আমার শ্বশুর বাড়ির সবাই থাকে। তো কোথায় তারা? কাউকেই তো দেখছি না। নাহিদ আর বাবা তো অফিসে আছে এখন, আর ভাইয়া তো সারাক্ষণ তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। যারার বিয়ের পরে তরুর সাথে যারার কোনো কথা হয়নি, কারণ সেটাতে সাফওয়ান এহসানের করা নিষেধাজ্ঞা ছিল। সে বিয়ের আগেই বলে দিয়েছিল যে বিয়ের পর তরুর সাথে যারার কোনো সম্পর্কই অবশিষ্ট থাকবে না, তবে সে এই বিয়েতে রাজি হবেন। সে হিসাবে তরু জিজ্ঞেস করে। তোর বরের নাম বুঝি নাহিদ? যারা মুচকি এসে বলল। ওর নামই নাহিদ। বুঝলাম, কিন্তু এই ভাইয়াটা আবার কে? ভাইয়া মানে আমি নীলাভ ভাইয়ের কথা বলছি আপু। সম্পর্কে সে আমার দেবর হলেও আমি তাকে ভাইয়া বলেই ডাকি, কারণ সে আর নাহিদ মাত্র 2 বছরের ছোট বড়, তোমার আর আমার মতো। কথাটা বলেই হাসতে থাকে যারা। তরুর দিকে তাকিয়ে দেখে তরু কোনো একটা ভাবনায় গভীরভাবে ডুবে আছে। এই আপু, কি হলো তোমার? কি ভাবছো? যারার কথায় তরুর ধ্যান ভাঙে। তরু কথা ঘুরিয়ে বলে। কিছু না, কিছু না। তো তুই কি আমাকে তোর শ্বশুর বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবি না? কেন দেখাবো না, চলো আপু। তারপর যারা আর তরু সিঁড়ি বেয়ে ওপরে উঠে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হ্যাঁ রে যারা, তোর বরের সাথে তোর বিয়েটা কিভাবে হলো রে? মানে তোর শ্বশুর বাড়ির সবাই মেনে নিল কি করে? যারা ভ্রুতাই কুঞ্চিত করে বলল। মেনে নিল কি করে মানে কি আপু? না মানে বলতে চাচ্ছিলাম তোদের বিয়েটা কি করে হলো, এই আর কি। হয়েছে কি আপু, নাহিদ মানে আমার হাজব্যান্ড সহ আমার শ্বশুর বাড়ির সবাই আগে আমাদের বাড়ির সামনের বাড়িটাই থাকতো। তারা আমাদের প্রতিবেশী ছিল। তোমার কি তাদের কথা মনে নেই আপু? কথাটা বলে যারা তরুর দিকে তাকাতে দেখলো তরু আবারও কোনো ভাবনায় ডুবে আছে। কি হলো আপু? আরে যারা, অত ছোটবেলার কথা কি আর মনে থাকে? আর তাছাড়া আমার 12 বছর বয়সেই তো আমি ভাইয়ার কাছে লন্ডনে চলে গিয়েছিলাম। সেটাও ঠিক। আচ্ছা, ওনারা আমাদের প্রতিবেশী হলে এখানে এলো কেন? তা তো ওনারা 12 বছর আগে এই বাড়িটা কিনে এখানেই শিফট হয়েছেন। আর নাহিদ আমাকে ভালোবাসতো। 3 বছর আগে নাহিদ আমাকে প্রপোজ করেছিল, আর আমিও অ্যাকসেপ্ট করেছিলাম। তারপর আমি জানি না নাহিদ ওর পরিবারকে রাজি করিয়ে বাবার কাছে প্রস্তাব নিয়ে যায়। কেন জানি না বাবা রাজি হচ্ছিল না, কিন্তু মা রাজি ছিল। আর মাই বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিল। তরু যারার কথা মন দিয়ে শুনছিল বলে মনে হচ্ছিল না, উল্টো তাকে দেখে মনে হচ্ছে এইসব কথা সে আগে থেকে জানে। যারা আর তরু পুরো বাড়িটা হেঁটে হেঁটে দেখছিল আর কথা বলছিল। যারা তরুকে সব কিছু দেখাচ্ছিল, কিন্তু হঠাৎই একটা রুমের সামনে আসতেই তরু থেমে যায় এবং চোখ বন্ধ করে অনেক বড় একটা নিঃশ্বাস নেয়। তরুকে দাঁড়িয়ে যেতে দেখে যারা ভ্রুকুচকে বলে। কি হলো আপু, থেমে গেলে কেন? তরু যারার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই দরজা খুলে রুমটার ভেতরে ঢুকে পড়ে। যারাও তরুর পেছনে পেছনে আসে। আরে আপু, এটা তো নীলাভ। হ্যাঁ, এটা তো নীলাভ ভাইয়ের রুম। ওয়েট, কিন্তু সেটা তুমি জানলে কি করে? তরু যারার কথার কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আপু, এই আপু।
যারা ডাকে তরু চোখ মেলে তাকায়, তারপর পুরো রুমটাতে চোখ বুলায়। রুমটা বেশ বড় আর গোছালো ছিল। হঠাৎই তরুর চোখ আটকে যায় দেওয়ালে ঝোলানো বড় ফ্রেমের একটা ছবির দিকে। তরু এগিয়ে যায় সেই দিকে, যারাও তরুর পেছন পেছন যায়। ছবিটাতে একজন সুদর্শন যুবক এবং তার পাশে একজন সুন্দরী মেয়ে আছে। তরুর চোখ আটকে যায় যুবকটির উপর। তরু একটা শুকনো ঢোক গিলে যুবকটির অবয়বের ওপর হাত রাখল। চোখ দুটো ছলছল করে উঠল তার। হঠাৎই পাশে থাকা মেয়েটির ছবির উপর চোখ পড়তেই চেহারার রং পাল্টে যায় তরুর। যদিও দুটো মুখই তার পূর্ব পরিচিত, তাও সে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এই মেয়েটি কে রে যারা? কথাটা ততটা জোরে না বললেও তরুর চেহারা দেখে কেঁপে ওঠে যারা। মনে সাহস জুগিয়ে বলে, আপু, ছবিতে থাকা ছেলেটি হলো নীলাভ ভাইয়া। আর মেয়েটি? আর মেয়েটি হচ্ছে আয়ু আপু, আমার খালাতো ননদ। কিন্তু ওর ছবি নীলাভের কাছে কেন? তরুর প্রশ্ন শুনে যারা অবাক হয়, কারণ তরু কেন নীলাভের বিষয়ে এত জানতে চাইছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। যারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করে, আয়ু আপু নীলাভ ভাইয়ের গার্লফ্রেন্ড, সেই সাথে তার হবু বউ। আর কিছুদিন পরেই ওনাদের বিয়ে হবে। নীলাভ ভাইয়া ওনাকে যারা কথাটা শেষ করার আগেই তার সামনে থাকা ছবিটা ভেঙে কাজগুলো চারিদিকে ছিটকে পড়ে। হ্যাঁ, তরুই নিজের হাত দিয়ে ঘুষি মেরে ছবিটা চোখের পলকে ভেঙে ফেলেছে। যা দেখে যারা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে বুঝে উঠতে পারছে না এই মাত্র কি হলো তার চোখের সামনে। তরুর হাতে রক্ত দেখে যারার হুঁশ ফেরে। আপু, এতে তুমি কি করলে? তোমার হাত থেকে তো রক্তও ঝরছে। তুমি কেন ছবিটা এভাবে ভেঙে ফেললে? এখন আমি সবাইকে কি বলবো? বলবি পড়ে গিয়ে ভেঙে গেছে। যারা, আমি চলে যাচ্ছি। সে কি আপু, তোমার হাতে ওষুধ লাগাতে হবে। তুমি কোথায় যাচ্ছ? তরু যারার কোনো কথা না শুনে বাড়ি থেকে সোজা বেরিয়ে যায়। তারপর গাড়ি স্টার্ট দিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ঘুরিয়ে নেয়। এদিকে কিছু ভাঙার শব্দে সাবিনা খাতুন ছুটে আসে নীলাভের রুমে। এসে দেখে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তখনই তার চোখ পড়ে ফ্লোরের উপরে ছড়িয়ে থাকা ছবির ভাঙা কাজগুলোর উপর। এ কি যারা, এটা কি করে হলো? ছবিটা এভাবে ভেঙে গেল কি করে? এখন কি হবে? নীলাভ এসে দেখলে তো রক্ষে থাকবে না। সাবিনার কথাতে যারা এবার শব্দ করে কেঁদে ফেলে। মিথ্যা বলা ছাড়া তার কাছে যে এখন আর কোনো উপায় নেই। আসলে মা, ছবিটার উপর অনেক ধুলো জমে গিয়েছিল, যার জন্য আমি ছবিটা পরিষ্কার করতে এসেছিলাম। আর তখনই অসাবধানতাবশত ছবিটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। ভাইয়া দেখলে তো অনেক কষ্ট পাবে আর অনেক রাগারাগিও করবে। আমাকে ক্ষমা করে দিন মা, আমার আরও সাবধান হওয়া উচিত ছিল। যারার কান্না আর অনুশোচনা দেখে সাবিনা আর যারাকে কিছুই বলতে পারলেন না। তাছাড়া আগে তাকে পরিস্থিতি সামাল দিতে হবে। নীলাভ এমনি এখনো পর্যন্ত যারাকে ভাবি হিসেবে মেনে নিতে পারেনি, আর এখন যদি সে এসব জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। যারা, তুমি কান্না করো না, ভুলে হতেই পারে। তোমার কোথাও লাগেনি তো আবার? না মা, আমি ঠিক আছি। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি একটা সার্ভেন্টকে বলে নীলাভের জায়গায় আগেই ছবিটা আবার বাঁধিয়ে আনবো। কিন্তু তুমি আর এই রুমে এসো না প্লিজ। জানোই তো নীলাভ কেমন। সাবিনার কথায় যারার কিছুটা খারাপ লাগলেও সে মাথা নিচু করে রেখেই বলে, আচ্ছা মা। খুব বড় ভুল করেছিলে তুমি লাভ। জাস্ট মাই লাভ হও বলে তোমাকে আমি কিছু বলতে পারিনি এতদিন। তবে তুমি যদি ভেবে থাকো অন্য মেয়ের সাথে তুমি ঢলাঢলি করে বেড়াবে আর তুমি আমার লাভ বার্ড, আমি তোমাকে বারবার ছেড়ে দিব, তুমি যা করতে চাইবে তাই করতে দেব, তাহলে তুমি ভুল ভাবছো। অনেক মুক্ত আকাশে উড়ে বেরিয়েছো, এবার আমার খাঁচায় তোমার বন্দি হবার পালা প্রেম পাখি। কথাগুলো বলছিল আর কার ড্রাইভ করছিল তরু। বেশ কিছুক্ষণ পর গাড়িটা একটা ক্লাবের সামনে এসে থামে। তরুর হাত থেকে রক্ত পড়েই যাচ্ছে, কিছুতেই রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তরু এবার বিরক্ত হয়ে গাড়ির ভেতর থেকে ফার্স্ট এড বক্সটা বের করে একটা ব্যান্ডেজ নিয়ে হাতে পেঁচিয়ে নিল। তারপর একটা বড় হুডিওয়ালা জ্যাকেট পরে গাড়ি থেকে নেমে ক্লাবের ভেতর প্রবেশ করলো।
আশেপাশে তাকিয়ে পেছনের দিকের একটা টেবিলে গিয়ে বসে পড়ল। এরই মধ্যে তরুর ফোনে তাজিমের কল আসে। তাজিম অনেকক্ষণ ধরে তরুকে এক নাগাড়ে কল করে যাচ্ছিল, তাই এবার তরু বাধ্য হয়ে কলটা রিসিভ করে। কি হয়েছে ভাইয়া, তুমি আমাকে কেন বিরক্ত করছো বলো তো? তোমাকে না বলেছি আমাকে একদম বিরক্ত করবে না? তুই কেন যারার শ্বশুরবাড়ি গিয়েছিলি ওর তরু? তুই কি ভুলে গেছিস? দেশে ফেরার আগে তুই আমাকে কথা দিয়েছিলি তুই ওই বাড়িতে যাবি না। তাজিমের কথা শুনে তরু পাগলের মতো হাসতে লাগলো। হাসছিস কেন তরু? কেন গিয়েছিলি বল ওই বাড়িতে? আবার নতুন করে অশান্তি ঝামেলা সৃষ্টি না করলেই কি হচ্ছে না তোর? প্রথম কথা হলো, আমি যে এই কথাটা রাখবো না তা তুমি আগে থেকেই জানতে। আর দ্বিতীয় কথা হলো, তরুলতা মানেই তো অশান্তি ঝামেলা, তাই অশান্তি তো হবেই। সবে তো মাত্র শুরু হয়েছে, আগে আগে দেখো হোতা হে কিয়া। সবাইকে যে নিজের ভুলের শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তি তরুলতা নিজে দেবে সবাইকে। যেমন এখন তুমি আমার কথার অবাধ্য হয়ে আমাকে কল করে আমাকে বিরক্ত করার শাস্তি পাবে। না তরু, আমার কথাটা শোন বোন আমার। হ্যালো তরু, হ্যালো। তরু কল কেটে দিয়ে সাথে সাথেই ফোন থেকে সিম কার্ডটা বের করে নষ্ট করে ফেলে দেয়। এর কিছুক্ষণ পরেই ওয়েটার মেনু কার্ড নিয়ে আসে তরুর কাছে। ম্যাম, আপনার জন্য কি আনবো? 1 বটল হুইস্কি অ্যান্ড 2 বটল ওয়াইন, আপাতত এগুলোই আনুন। তরুর অর্ডার শুনে ওয়েটার তরুর দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে চলে যায় তরুর করা অর্ডার আনতে। অন্যদিকে এর কিছুক্ষণ পরে নীলাভও তার টিম সহ মিস্টার সাফেদ শাহরিয়ারের সাথে সেই একই ক্লাবে এসে হাজির হয়। তবে সেখানে সবাই সিভিল ড্রেসে ছিল। মিস্টার সাফেদের ক্লায়েন্টের সাথে মিটিং শুরু হলে নীলাভ সহ সব পুলিশ অফিসার আলাদা আলাদা টেবিলে বসে পড়ে। নীলাভ যেই টেবিলে বসেছিল তার অপর পাশের শাড়ির পাশাপাশি টেবিলেই তরু বসে বসে ড্রিঙ্কস করছিল। 1 মোর। ম্যাম, আপনি অলরেডি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছেন। একসাথে এত ড্রিঙ্কস করা ঠিক হবে না। ওয়েটারের কথা শুনে তরু রেগে মেগে ওয়েটারের কলার চেপে ধরে ওয়েটারের মাথায় এক গ্লাস ড্রিঙ্কস একেবারে ঢেলে দেয়। হাউ ডেয়ার ইউ রাস্কেল! আমাকে জ্ঞান দেয়ার আপনি কে? আমার কি করা হবে, আমার কি করা ঠিক হবে কি ঠিক হবে না সেটা কি আমি আপনার কাছ থেকে শিখবো? কে বলেছে আপনাকে আমার জন্য চিন্তা করতে? আমি একজন অ্যাডাল্ট, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। আমি আর সেই ছোট্টটি নেই যে আমি ভয় পাবো। আমার রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে জাস্ট শেষ করে ফেলবো। কথাটি বলে তরু যে না ওয়েটারকে চড় মারতে যাবে, ঠিক তখনই নীলাভও তার চেয়ার থেকে উঠে এসে তরুর হাত ধরে ফেলে। নীলাভ এতক্ষণ যাবৎ সব কিছুই লক্ষ্য করছিল, কিন্তু সে যেই কাজে এখানে এসেছে সেই দিকেই কনসেন্ট্রেশন করতে চাইছিল। কিন্তু মেয়েটির অতিরিক্ততার জন্য তাকে উঠে আসতেই হলো। এই, আপনি ওনার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন কেন? একে তো ড্রিঙ্কস করেছেন, তার উপর মাতাল হয়ে অসভ্যতামি করছেন। এক্ষুনি সরি বলুন ওনাকে, কুইক। এইদিকে নীলাভের চেহারা দেখা মাত্রই তরু স্ট্যাচু হয়ে গেছে। নীলাভ যেই মুহূর্তে তরুকে স্পর্শ করেছে ঠিক সেই মুহূর্তেই তরু বুঝে গিয়েছে এটা আর কারো স্পর্শ নয়, তার লাভের স্পর্শ। যে স্পর্শ পাওয়ার জন্য সে না জানি কতদিন রাত ছটফট করেছে, নির্ঘুম থেকেছে। এক পলকে তাকিয়ে রয়েছে তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে, যেন লাজ লজ্জা বলতে কোনো কিছুর সাথেই সে পরিচিত নয়। অতিরিক্ত ড্রিঙ্কস আর প্রচণ্ড শখের কারণে তরুর চারপাশ আবছা হয়ে আসতে শুরু করেছে। তবুও সে এক প্রকার যুদ্ধ করে চোখ মেলে তাকিয়ে রয়েছে নিজের অতি প্রিয় মানুষটির দিকে। কি হলো, এমন নির্লজ্জের মতো তাকিয়ে আছেন কেন? শুনতে পাননি আমি কি বলেছি? এক্ষুনি ওনাকে সরি বলুন। নীলাভের অর্ডার তরুর উপর ম্যাজিকের মতো কাজ করলো। এদিকে ওয়েটার এখনও ভয়ে কাঁপছে। তরুর হিংস্রতার কথা মনে পড়তেই ওয়েটার বলে ওঠে, থাক স্যার, ওনাকে আর ক্ষমা চাইতে হবে না। ওয়েটার চলে যেতেই নীলে তরু বলে ওঠে, আমি আমার কাজের জন্য মোটেও অনুতপ্ত নই, বুঝলেন? আপনি ভুল করেছিলেন আমাকে জ্ঞান দিতে এসে, তাই ক্ষমা আপনার চাওয়া উচিত ছিল। যদিও আমার কাছে আপনি ক্ষমা চাননি, তবু আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, কারণ আমার লাভ আমাকে অর্ডার করেছে। আসলে কি বলুন তো, আমার লাভ বার্ডটা সবসময় আমার দোষটাই দেখে। আমি কেন সেই দোষটা করলাম সেটা কখনোই খোঁজে না। বাই দ্য ওয়ে, আই এম সরি,
আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তরু থামল। এইদিকে তরুর এইরকম কথার আগাগোড়া কিছুই বুঝতে না পেরে ওয়েটার তরুর দিকে তাকাতেই তরু ওয়েটারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। তরুর লাল লাল চোখ দুটো দেখে ওয়েটার একটা ছোট্ট ঢোক গেলে সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে তরু পরপর দুইবার লাভ বলে সম্বোধন করাতে নীলাবও ভ্রুকুচকে তরুর দিকে তাকায়। কেউ তাকে লাভ বলে ডাকুক এটা তার পছন্দ না। এক কথায় লাভ শব্দটি তার কাছে বরাবরই খুব অপ্রিয়। এমনকি আয়ুকেও সে কখনো তাকে লাভ বলে ডাকতে দেয় না। সেখানে এই অপরিচিত মেয়েটির মুখ থেকে এই অপ্রিয় শব্দটি শুনে তার রাগ যেন সপ্তম আকাশে। তরু পিছনে তাকাতে দেখে নীলাবও তার দিকে রাগী লুকে তাকিয়ে আছে, যেটা দেখে তরু নীলাবকে একটা চোখ টিপ মারে। এবার নীলাবও আর সহ্য করতে না পেরে দাঁতে দাঁত চেপে নিম্ন স্বরে বলতে থাকে, আপনার মতো বেয়াদব মেয়ে আমি এই প্রথম দেখলাম। আপনার এই চেহারাটা আমি আমার মেমোরিতে নোট করে রাখলাম। পরের বার আপনাকে কোথাও দেখলে সোজা জেলে নিয়ে যাব। তারপরে এমন শাস্তি দেব যে আপনার এই বেহায়াপনা, পাগলামি আর অসভ্যতামি সব বের হয়ে যাবে। আমাকে আপনি না চিনে ভুল করেছেন। একজন অন ডিউটিতে থাকা পুলিশ অফিসারের সাথে এরকম আচরণ করার কারণে আমি চাইলেই আপনাকে লকআপে ঢোকাতে পারি। তবে আমি এখানে একটি জরুরি কাজে আসাতে আপনি এই যাত্রায় বেঁচে গেলেন। ভবিষ্যতে কখনো এই এএসপি নীলাভ জাহির খানের মুখোমুখি হওয়ার মতো ভুল করবেন না, পাগল কোথাকার। কথাটা বলে নীলাবও নিজের শার্টের হাতা ফটো করতে করতে নিজের সিটে গিয়ে বসে পড়ে। শুধু পাগল নই, তার চেয়েও অনেক বড় কিছু লাভ। বন্দি তো অনেক আগে থেকেই হয়েছি, নতুন করে আর কি বা বন্দি করবে আমায়? কথাগুলো মনে মনে বলেই তরু নিজের ফোন বের করে নীলাবের ছবি তুলতে শুরু করে। এতটা সুন্দর না হলেও তো পারতে লাভ, এমনিতেই তো ঘায়েল হয়ে গিয়েছিলাম অনেক আগেই। এবার কি মেরেই শান্ত হবে? তরু এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলাবের দিকে। চোখের আড়াল হওয়ার ভয়ে চোখের পলকও ফেলছে না সে। এই মুহূর্তে দুনিয়ার কোনো কথাই তার মনে নেই। নীলাবও এইসব কিছুই লক্ষ্য করছিল, তবে সে ব্যাপারটা এখন এড়িয়ে যাবে বলেই ঠিক করেছে। নীলাবের দিকে তাকিয়ে থাকতে থাকতে তরুর মনে পড়ে যায় কিছুক্ষণ আগে বলা তার কথাগুলো। আমি এখানে একটা জরুরি কাজে এসেছি, তাই এই যাত্রায় আপনি বেঁচে গেলেন। কথাটা মনে হতে তরুর বুকটা ধক করে ওঠে। সে তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে নিয়ে কারো নম্বর খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তার ফোনে কারো কোনো নম্বরই নেই। হঠাৎই তার মনে পড়ে সে তো তাজিমের সাথে কথা বলার পর ফোন থেকে সিম কার্ডটা বের করে তখনই ভেঙে ফেলেছিল। ওহ নো, এখন কি হবে? শিট। তরু নিজের হুডিটা ভালোভাবে টেনে একটা মাস্ক পরে নেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে কিছু অদ্ভুত পোশাক পরিহিত মুখোশধারী লোক এসে উপস্থিত হয়। সবার হাতেই বড় বড় অস্ত্র। এরই মাঝে নীলাব চোখ দিয়ে তাদের টিমের সবাইকে রেডি হওয়ার জন্য ইশারা করে। হয়তো মুখোশধারী লোকগুলো জানতো আজকে এখানে তাদের পুলিশের সাথে লড়াই করে নিজেদের কাজ হাসিল করতে হবে, তাই ভালোভাবেই প্রস্তুত হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে বিরাট লড়াই শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে নীলাবও একটু লক্ষ্যচ্যুত হয়ে পড়ে। সেই সুযোগেই অপর পক্ষের একজন লোক নীলাবকে টার্গেট করে গুলি ছোড়ে। গুলিটা নীলাবের গায়ে লাগবে ঠিক সেই সময় তরু নীলাবের সামনে চলে আসে এবং গুলিটা সরাসরি তার বুকে গিয়ে লাগে। নীলাবও কিছু বুঝে ওঠার আগে তরু নীলাবের হাত থেকে রিভলভারটা নিয়ে সেই লোকটার দিকে তাক করে গুলি ছোড়ে। যে লোকটা গুলিটা ছুঁড়েছিল লোকটার সঙ্গে সঙ্গেই মারা যায়, কারণ তরুর গুলিটা সরাসরি তার মাথায় লেগেছিল। আমার লাভকে মারা তো দূরের কথা, টাচ করতে আসলেও আমাকে টপকে তারপর যেতে হবে, যেটা কারো দ্বারা সম্ভব নয়, স্বয়ং আমার দ্বারাও নয়। মনে মনে কথাটা বলে তরু অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর অপর পক্ষের লোকেরা হার মেনে পালিয়ে গেলে জায়গাটা কিছুটা স্বাভাবিক হয়। বেশ কিছু পুলিশ অফিসাররাও আহত হয় এই আক্রমণে, কিন্তু নীলাব আর মিস্টার সাফেদ শাহরিয়ার পুরোপুরি সুস্থ ছিল। নীলাব তরুর পালস রেট চেক করে দেখে তরু এখনও বেঁচে আছে, তাই নীলাব আর সময় নষ্ট না করে নিজে ড্রাইভ করে তরুকে হাসপাতালে নিয়ে আসে। লোকেশন সাভার সেন্ট্রাল হসপিটাল।
রোগীর অবস্থা তো বেশ ক্রিটিক্যাল বলে মনে হচ্ছে। ওনাকে এক্ষুনি ইমার্জেন্সিতে নিতে হবে। রোগীর বাড়ির লোক কে আছেন? নীলাভ বসা থেকে উঠে দাঁড়ালো। হ্যাঁ ডাক্তার, আমি আছি। ডাক্তার নীলাভের দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলে, আপনাকে কিছু বন্ড পেপারে সাইন করতে হবে। কিসের বন্ড পেপার? রোগীর অবস্থা বেশ খারাপ, বুঝতেই পারছেন। যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। ও আচ্ছা, দিন, আমি সাইন করে দিচ্ছি। আচ্ছা, রোগীর নাম কি? রোগীর নাম তো, আরে ওনার নাম কি আমি কি করে জানবো? ডাক্তার চমকে তাকিয়ে বলল, মানে আপনি না বললেন আপনি ওনার বাড়ির লোক? নীলাভ হাতে লেগে থাকা রক্তগুলোর দিকে তাকিয়ে বলল, আরে তেমন কিছুই নয় ডাক্তার, মেয়েটি আমাকে বাঁচাতে গিয়ে ইনজুর্ড হয়েছে, তাই আমাকেই মেয়েটিকে হসপিটালে নিয়ে আসতে হলো। আমি তো মেয়েটিকে চিনিও না। ডাক্তার ভীত কণ্ঠে বলল। কি বলছেন? তাহলে তো এটা পুলিশ কেস। নীলাভও ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তো তাতে কি? আমি এএসপি নীলাভ জাহির খান বলছি। নীলাভও নিজের কার্ডটি ডাক্তারকে দেখাতেই ডাক্তার একটা ঢোক গেলে বলল, আই এম এক্সট্রিমলি সরি স্যার। আপনি এখানে সাইন করে দিন, আমি পেশেন্টের সার্জারির ব্যবস্থা করছি। নীলাভও পেপারে সাইন করে দিতেই ডাক্তার চলে যেতে নাই। তখনই নীলাভও পেছন থেকে বলে ওঠে, ডাক্তার শুনুন, রোগীর বাড়ির লোক এখানে নেই বলে যাতে ওনার ট্রিটমেন্টের কোনো ঘাটতি না হয়, আমি যে কোনো উপায়ে মেয়েটাকে সুস্থ দেখতে চাই। আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন আর ওনার কন্ডিশন আমাকে টাইম টু টাইম ইনফর্ম করবেন। আমি যাওয়ার সময় রিসেপশনে আমার নম্বর দিয়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার নীলাভ। রোগীকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করা আমাদের কর্তব্য। তবে রোগীর অবস্থা খুবই খারাপ। বলে ডাক্তার সেখান থেকে অপারেশন করতে ওটিতে চলে গেল। নীলাভও বাইরেই বসেছিল। না না, এভাবে মেয়েটাকে এই অবস্থায় এখানে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। মেয়েটা যেমনই হোক আমাকে বাঁচাতে গিয়েই তো ওনার আজকে এই অবস্থা। নীলাভও একটা ছোট শ্বাস ফেলে ভাবতে লাগলো, মেয়েটার বাড়িতে কি করে খবরটা পৌঁছানো যায়। 1 মিনিট, মেয়েটার সাথে তো নিশ্চয়ই ফোন ছিল, সেটা থেকে কোনো ইনফরমেশন পাওয়া গেলেও তো যেতে পারে। ভাবতে নীলাভ উঠে একটা নার্সকে ডাক দিল। হ্যাঁ স্যার, বলুন আপনার কি কিছু লাগবে? হুম, এই কেবিনে যেই মেয়েটার অপারেশন হচ্ছে ওনার কাছে একটা ফোন ছিল, ওটা আমার লাগবে। আপনি যেভাবে পারেন এনে দিন। ওকে স্যার, আমি দেখছি। বেশ কিছুক্ষণ পরে নার্সটি একটা ফোন নিয়ে এসে নীলাভের হাতে দিল। এই নিন স্যার, পেশেন্টের কাছে এই ফোনটা ছিল। থ্যাঙ্কস, আপনি যেতে পারেন। নার্স চলে যেতে নীলাভ ফোনটা হাতে নিয়ে চেয়ারে বসে ফোনটা উল্টে পাল্টে দেখতে লাগলো। অন্য সময় হলে নীলাভ কখনোই ফোনটা খোলার চেষ্টা করতো না, তবে এখন এটা করতে হবে। যদি মেয়েটার কিছু হয়ে যায় কে বলতে পারে, তখন তো ওর বাড়ির লোককে নীলাভকেই খুঁজে বের করতে হবে। নীলাভ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ফোনটা ওপেন করতেই ওর চোখ কপালে উঠে যায়। উঠবে নাই বা কেন? ফোনের লক স্ক্রিনের ওয়ালপেপারে যে ওর নিজের ছবি। নীলাভ ভুল দেখছে ভেবে ফোনটা আবার লক করে ওপেন করলো, কিন্তু না, সে ভুল দেখছে না। ফোনের ওয়ালপেপারে ওরই ছবি, তা আবার হাসি মুখের ছবি। নীলাভ কবে এভাবে হেসেছে সেটা ওর নিজেরই মনে নেই। তার মানে কি মেয়েটা ওকে আগে থেকে চেনে? যদি চিনেও থাকে তাহলে কিভাবে চেনে? আর চিনলেই কি কেউ কারো ছবি নিজের ওয়ালপেপারে বানায়? তাহলে কেন বানায়? নীলাভ আর ভাবতে পারল না কি হচ্ছে এসব ওর সাথে, আর কেনই বা হচ্ছে। মেয়েটাকে দেখার পর থেকে ঝামেলা হয়েই যাচ্ছে। ফোনটাতে লক থাকাতে নীলাভ আর কিছুই দেখতে পারল না। পুরো পাসওয়ার্ড কি হতে পারে তা অনুমান করার কারো কি সাধ্য আছে? তা আবার যদি কোনো অপরিচিত ব্যক্তির হয়ে থাকে, সেটা তো অসম্ভব, তাই না? নীলাভ ফোনটা চেক করে দেখল ফোনে কোনো সিম কার্ডও নেই। এবার পুরো মেজাজটায় বিগড়ে গেছে ওর। হঠাৎ ও নিজের ফোনটা বেজে উঠল। নীলাভ কলটা রিসিভ করলো। হ্যালো মিনার, বলো সবাই ওখানে ঠিক আছে তো? আর ওদের কাউকে ধরতে পেরেছো? হ্যাঁ স্যার, সবাই এখানে ঠিক আছে। আপনি কি ঠিক আছেন?
স্যার একবার আসতে পারবেন এখানে? নীলাবও যাবে না বলতে গিয়েও বলল না। আচ্ছা, আমি 30 মিনিটের মধ্যে আসছি। নীলাবও কলটা কেটে দিয়ে তরুর ফোনটা হাতে নিয়ে নাড়তে নাড়তে রিসেপশনে এসে নিজের ফোন নাম্বারটা দিয়ে গাড়ি করে ব্যুরোতে চলে আসলো। রাত 11টা। স্যার আমরা সুস্থ, কাউকে তো অ্যারেস্ট করতে পারিনি, সবাই আহত অবস্থাতেই পালিয়ে গিয়েছিল। তবে এই গাই তবে এই গাইয়ের একজন মাথায় গুলি লাগার কারণে ঘটনাস্থলেই মারা গিয়েছেন, আর একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক, হসপিটালে ভর্তি করা হয়েছে। নীলাবও কিছু একটা ভেবে বলে ওঠে, তোমরা একটা কাজ করো, ওর জন্য গার্ডস পাঠাও, কারণ ওর জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু স্যার ওর আবার কিভাবে জীবনের ঝুঁকি আছে? আরে মিনার, বুঝতে পারছো? ও এখন আমাদেরকে আসল অপরাধীর কাছে নিয়ে যাওয়ার রাস্তা। ও এখন নিজেই নিজেদের গ্যাংয়ের শত্রু হয়ে গেছে। তাই ওর মাধ্যমে যাতে আমরা ওদের কাছে পৌঁছাতে না পারি, সেই জন্য ওর গ্যাংয়ের লোকেরাই ওকে মেরে ফেলার চেষ্টা করবে, আমি শিওর। বাহ স্যার, আমি তো এটা ভেবেই দেখিনি। আমি যা বললাম তাই করো, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা স্যার। নীলাবও বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়ল। অনেক ক্লান্ত থাকাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সকালবেলা সবাই ব্রেকফাস্ট করতে টেবিলে বসেছিল। নীলাবও ছিল সেখানে। খাবার সার্ভ করতে করতে সাবিনা খাতুন বলে উঠলেন, যারা ত্রানা কাউকে কিছু না বলে কালকে ওভাবে চলে গেল কেন? ওনা বলেছিল থাকবে। খাবার খাওয়ার সময় কথা বলা নীলাবও পছন্দ করে না। তাছাড়াও কেসটা নিয়ে একটু চিন্তাতেও আছে। তাই মায়ের মুখে অপরিচিত কারো নাম শুনেও সে ততটা গুরুত্ব দিল না। কিন্তু নাহিদ বলে উঠল, ত্রিনা আবার কে মা? আরে যারা বলেনি তোকে? ত্রানা হচ্ছে যারার দুঃসম্পর্কের বন্ধু। কি যারা বলো, ও কেন চলে গেল কালকে? নাহিদকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, সেজন্য সেও মায়ের কথায় ততটা গুরুত্ব দিল না। আসলে মা, আপুর একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে চলে গিয়েছিল। আপনাকে বলে যাওয়ার সময় পাইনি। আমাকে বলতে বলেছিল, কিন্তু আমার আর পরে মনে ছিল না। মেয়েটার সাথে ভালো করে কথাও হলো না। একটু বিদেশি ধাঁচে, অদ্ভুত পোশাক আশাক আর গম্ভীর টাইপের হলেও মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখতে। আবার ওকে আসতে বলো তো যারা, কয়েকদিন এসে থেকে যাবেনি না হয়। আচ্ছা মা, বলবো। নাহিদের চোখ নীলাবের দিকে পড়তেই সে জিজ্ঞেস করে, কিরে নীলাভ, খাবার খাওয়ার সময় আজকে আবার এত কি ভাবছিস? কিছু না ভাইয়া, আসলে একটা নতুন কেস এসেছে, এটা নিয়েই ভাবছি। কি? একটা কেস তোকে এত ভাবাচ্ছে? কি বলিস? তাহলে নিশ্চয় কেসটা বেশি জটিল। ভাইয়া, তার উপর কালকে যা হলো, আমি কিছুই বুঝতে পারছি না। সবটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কি কি হয়েছে? কি হয়েছে রে কালকে? নীলাবও ক্লাবের গন্ডগোল থেকে তরু ওকে বাঁচানো পর্যন্ত সবই তাই বলল। শুধু তরুর ফোনের বিষয়ে কিছুই বলল না, কারণ ব্যাপারটা সে এখনো পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেনি। কি বলিস? মেয়েটা তো তাহলে তোকে কালকে বাঁচিয়েছে, তাই না? সাবিনা খাতুনের কথা শুনে নীলাবও ছোট্ট করে বলে, হ্যাঁ মা, সেরকমই কিছু একটা। এভাবে বলছিস কেন নীলাভ? নীলাভ হাত ধুয়ে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি মা, আমার কিছু কাজ আছে। খাবারটা তো শেষ করে যা। সাবিনার কথা না শুনে নীলাবও সোজা ওপরে নিজের রুমে চলে গেল। বিকেলবেলা অফিস রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখলেও নিজ কাজের দিকে কোনো খেয়াল ছিল না তাজিমের। গতকাল দুপুরে তরু বাইরে গিয়েছিল আর এখনো পর্যন্ত ফেরেনি। আর না তরুকে ফোনে পাওয়া যাচ্ছে, ফোনটাও গত রাত থেকে নট রিচেবল বলছে। এমনটা নয় যে তরু এই প্রথম বাড়ির বাইরে আছে, কারণটা হলো তরু বলে গিয়েছিল বাড়ি ফিরতে দেরি হবে, তবে বাড়িতে ফিরবে না সেটা বলেনি। আর এই জন্যই তাজিমের চিন্তা হচ্ছে। আর চিন্তাটা তখন আরও বেড়ে গেল যখন সে যারাকে কল করে জানতে পারল তরু সেখানেও যায়নি। তাজিম ল্যাপটপটা অফ করে রেখে
আবার তার বাবাকে কল করলো। এই নিয়ে সে সকাল থেকে 15 বার কল করে খোঁজ নিয়েছে তরু বাড়িতে এসেছে কিনা।